আসসালামু আলাইকুম। উইথ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের স্মার্ট বোর্ড ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, লেকচারার, ডে শিফট। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো ব্যবস্থাপনা প্রথম পত্র, চ্যাপ্টার 1, ব্যবসায়ের মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ বিজনেস। এটার উপর আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করার চেষ্টা করবে, তাহলে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণাটা ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি সেটা হলো ব্যবসার ধারণা, কনসেপ্ট অফ বিজনেস। বিজনেসটা কি? বা এখন আমরা দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম করে থাকি, তো এই কাজের মধ্যে কোনটাকে আমরা ব্যবসা বলবো, কোনটাকে ব্যবসা বলতে পারবো না, সেই বিষয়গুলো সম্পর্কেই একটু ধারণাটা প্রদান করা হবে। তো প্রথমে আমরা যে বিষয়টা দেখতেছি সেটা হলো যে মানুষের অভাববোধ ও তা পূরণের প্রচেষ্টা থেকে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি। মানুষ যখন কোনো কিছুর অভাব বোধ করে, মানুষ যখন কোনো কিছুর প্রয়োজন মনে করে, তখনই সে সেই প্রয়োজনটা পরিপূর্ণ করার জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়। এখন যদি মানুষের এই অভাববোধটা না থাকতো, মানুষের যদি এই অভাববোধ না থাকতো, মানুষের যদি ক্ষুধা না লাগতো, মানুষের যদি কোনো কিছুর প্রয়োজন না হইতো, তাহলে তো মানুষ কোনো কাজকর্মের সাথে জড়িত হইতো না, মানুষ কোনো চাষাবাদ করতো না, মানুষ কোনো শিল্প বাণিজ্য কিছুই করতো না, কারণ তার তো প্রয়োজন নেই, যার জন্য সে কোনো কর্মের সাথে, কোনো কাজের সাথে জড়িত হয়নি। যদি যখনই তার প্রয়োজন দেখা দিবে, যখনই সে অভাববোধ লক্ষ্য করবে, তখনই সে বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত হবে, বিভিন্ন কাজকর্ম করার সে চেষ্টা করবে। কিন্তু মানুষ দেখা গেল মানুষের এখন ক্ষুধা লাগে, মানুষের বিভিন্ন প্রয়োজন এসে দাঁড়ায়, আর এই প্রয়োজনগুলো পরিপূর্ণ করার জন্যই মানুষকে বিভিন্ন ধরনের উপজীবিকা গ্রহণ করতে হয়, যার মধ্যে ব্যবসাটা হলো অন্যতম। এই ব্যবসার উপর নির্ভর করে মানুষ তার বিভিন্ন ধরনের অভাব, বিভিন্ন ধরনের প্রয়োজন পরিপূর্ণ করে থাকে, বিভিন্ন ধরনের অভাব এবং বিভিন্ন ধরনের প্রয়োজনগুলো পরিপূর্ণ করে থাকে এই ব্যবসা পরিচালনা করার মাধ্যমে। আরও বিভিন্নভাবে মানুষ তার প্রয়োজনগুলো পরিপূর্ণ করে থাকে। এর মধ্যে সাধারণত আমরা দেখতে পাই যে এই ব্যবসাটা হলো অন্যতম। তো এখন আমাদের দৈনন্দিন জীবনে অনেক ঘটনাগুলো ঘটে, এর মধ্যে আমরা কিছু ঘটনা লক্ষ্য করি যে যে আমাদের দৈনন্দিনে কিছু কর্মকাণ্ড আমরা লক্ষ্য করি। এই কর্মকাণ্ড দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে কোনটা ব্যবসা, কোনটা ব্যবসা নয়। এর মধ্যে দেখা যায় যে সমীর শেখ একজন কৃষক, আলী হোসেন কাপড়ের দোকানদার, এবং সুমন দাস চালের ব্যবসায়ী, এবং শান্তা সরকার চাকরি করেন, এবং স্কয়ার লিমিটেড একটা কোম্পানির নাম, যারা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে এবং পণ্যটা বিক্রয় করে। এখন এই যে 5টা ঘটনা, 5টা কর্মকাণ্ড এখানে আমরা লক্ষ্য করতেছি, এই 5টা কর্মকাণ্ডের মধ্যে আমরা 5টা কর্মকাণ্ডের মধ্যে আমরা কোনগুলোকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করতে পারি। তো আমরা এই কর্মকাণ্ডগুলোর মধ্যে 3টা জিনিস লক্ষ্য করব। এই 3টা জিনিসের মধ্যে, 3টা জিনিস যেই ঘটনার মধ্যে বা যেই কর্মকাণ্ডের মধ্যে আমরা খুঁজে পাবো, সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো। আর যেটার মধ্যে আমরা এই কর্মকাণ্ডগুলো অভাব দেখব, যেই এই 3টা বিষয় যে কর্মকাণ্ডের মধ্যে আমরা অভাব দেখব, সেটাকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করতে পারবো না। যেমন এখানে দেখা যাচ্ছে যে ব্যবসা মধ্যে 3টা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। একটা হলো মুনাফা অর্জন, একটা হলো বৈধ কাজ, আর একটা হলো অর্থনৈতিক কাজ। এই 3টা বিষয় যখন কোনো কর্মকাণ্ডের মধ্যে লক্ষ্য করা যায়, কোনো কর্মকাণ্ডের মধ্যে যখন এই 3টা বিষয় সম্পৃক্ত থাকে, তখনই আমরা সেটাকে ব্যবসা হিসেবে গণ্য করতে পারব। এখন এই 3টা বিষয় আমরা একটা একটা করে তুলনা করে দেখি। প্রথমে দেখা যাচ্ছে এখানে সমীর শেখ একজন কৃষক। সমীর শেখ একজন কৃষক, সে কি করেন, সে কি কি কাজ করেন, সে যে কাজগুলো করেন, সমীর শেখ একজন কৃষক,
সে কি কি কাজ করেন সেই বিষয়গুলো আমরা এখন দেখব। যেমন পরিবারের খাবার প্রয়োজন মিটাইতে তিনি ডাল তরি তরকারি উৎপন্ন করে, তার এই অর্থনৈতিক কাজটিকে ব্যবসা হিসেবে আমরা বলতে পারি না, কারণ তিনি তার প্রয়োজন মেটানোর জন্য এই জিনিসগুলো তিনি কি করতেছেন, উৎপাদন করতেছেন। কিন্তু এখানে তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে তিনি তার প্রয়োজন মেটানোর জন্য নিজে শ্রম দিয়ে কিছু জিনিস উৎপন্ন করতেছেন, আর সেটা সে ভোগ করতেছেন। যার জন্য এখানে কিন্তু এই তিনটা বিষয় এখানে কিন্তু দেখা যাচ্ছে না। বৈধ কাজ, তারপরে মুনাফা অর্জন, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না, যার জন্য এটাকে আমরা ব্যবসা বলতে পারবো না। কিন্তু তিনি যদি আবার ঠিক এই কাজটাকেই তিনি যদি বিক্রয়ের উদ্দেশ্যে উৎপন্ন করেন, তিনি যদি এই কৃষি কাজটাই আবার বিক্রয়ের উদ্দেশ্যে মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি এই কাজটা করে থাকেন, সেখান থেকে লাভের প্রত্যাশা করেন, তাহলে এই কাজটাকে আমরা তখন ব্যবসা হিসেবে গণ্য করতে পারবো। তখন এই কাজের মধ্যে তিনটা বিষয় চলে আসবে। একটা হলো মুনাফা অর্জন চলে আসবে, সে মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এই পণ্যটা উৎপাদন করতেছে। 2 নম্বর হলো বৈধ, দেশের প্রচলিত নিয়ম কানুন বা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বা আইন অনুসরণ করেই তিনি তার কার্যক্রম পরিচালনা করতেছেন। 3 নম্বর হলো এটা একটা অর্থনৈতিক কাজে রূপান্তরিত হইতেছে, যার জন্য আমরা এটাকে কি বলতে পারি, ব্যবসা হিসেবে বলতে পারি। তাহলে দেখা গেল এখানে সমীর শেখের এই কৃষি কাজটাই যখন সে নিজের প্রয়োজনের জন্য করতেছেন তখন এটাকে আমরা ব্যবসা বলতে পারতেছি না। আবার যখন এটাকে থেকে তিনি মুনাফা অর্জন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৈধভাবে পরিচালনা করতেছেন, তখন এটাকে আমরা আবার কি বলতে পারতেছি, ব্যবসা বলতে পারতেছি। ঠিক দ্বিতীয় স্টেপে আমরা দেখতেছি আলী হোসেন কাপড়ের দোকানদার। আলী হোসেন একটা ব্যবসা পরিচালনা করেন, তার ব্যবসাটা হলো একটা কাপড়ের দোকান। তিনি সেই কাপড়টা কি করেন, বিভিন্ন জায়গা থেকে সেই কাপড়গুলো ক্রয় করেন। তিনি এই আলী হোসেন বিভিন্ন কারখানা, বিভিন্ন পাইকারি মার্কেট, বিভিন্ন জায়গা থেকে তিনি কম দামে এই কাপড়গুলো সংগ্রহ করে এই কাপড়গুলো ভোক্তাদের নিকট একটু বেশি দামে বিক্রয় করেন। এর ফলে তার কি হয়, এর ফলে তার দেখা যায় যে মুনাফা অর্জন হয়। আর এই কাজটার মধ্যে যে ক্রয় বিক্রয় লক্ষ্য করা যাচ্ছে, এই ক্রয় বিক্রয়ের জন্য এইটা একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরিত হয়েছে। আর এটা সরকারি নিয়ম বা প্রচলিত আইন অনুযায়ী আইন মেনে কাজটা সম্পন্ন করা হইতেছে বিধায় এটা একটা বৈধ কাজ। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে এই আলী হোসেনের কাপড়ের দোকানদার যে কাজটা সম্পন্ন করতেছেন, এটার মধ্যে এই তিনটা বিষয় সম্পৃক্ত থাকার কারণে এটাকে আমরা ব্যবসা বলতে পারতেছি। ঠিক এরপর আমরা দেখতেছি সুমন দাসের চালের ব্যবসা। সুমন দাস একজন ব্যক্তি, তিনি চাল ক্রয় বিক্রয় করেন। তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এই ব্যবসাটা পরিচালনা করেন। কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে সুমন দাস দেখা গেল সরকারের বিভিন্ন নিয়ম নীতি অনুসরণ না করেই বিভিন্ন দেশ থেকে বা বিভিন্নভাবে চালটা সংগ্রহ করে পণ্যটা তিনি বিক্রয় করতেছেন। এর ফলশ্রুতিতে এখানে উনি মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসাটা পরিচালনা করতেছেন, তার মানে এখানে মুনাফা অর্জনটা ঠিক আছে, মুনাফা অর্জনটা এই কাজটা তার চলতেছে। দ্বিতীয় হলো এটা একটা অর্থনৈতিক কাজ, এখানে তার ক্রয় বিক্রয় সম্পৃক্ত আছে, অর্থের আদান প্রদান চলতেছে। 3 নম্বর হলো এইটা যেহেতু প্রচলিত আইনকে অনুসরণ করে করেননি বা আইনের বিপরীতমুখী কিছু কাজ হয়েছে, যার জন্য এইখানে এই বৈধতা পায়নি। যার ফলশ্রুতিতে এই তিনটা কাজের মধ্যে আমরা এই কাজটা এখানে অভাব লক্ষ্য করতেছি, যার ফলশ্রুতিতে এটাকে আমরা ব্যবসা বলতে পারবো না, এটাকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করতে পারবো না। ঠিক এরপর আমরা দেখছি শান্তা সরকার চাকরি করেন। তাহলে শান্তা সরকার উনি চাকরি করেন, প্রতি ওয়ার্কিং ডেতেই তিনি সময় মতো অফিসে যান, অফিস থেকে বাসায় আসেন, মাস শেষে তিনি নির্দিষ্ট হারে মাইনে বা বেতন পান, যেটা দিয়ে তার অভাব বা যেটা দিয়ে তার প্রয়োজন
মেটানো হয়। কিন্তু এখানে যে আমরা দেখতেছি যে এখানে এই তিনটা জিনিসের অবস্থান আছে কিনা, যদি এই তিনটা জিনিসের অবস্থান থাকে তাহলে এটাকে আমরা ব্যবসা বলতে পারবো, আর যদি এই তিনটা বিষয় এখানে না থাকে তাহলে সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো না। তাহলে দেখা যায় এখানে মুনাফা অর্জনের কোনো বিষয় নেই, মুনাফা অর্জনের কোনো বিষয় নেই, এবং এইখানে এটা তিনি চাকরি করেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠান নিয়ম মেনে তিনি চাকরি করেন, এটা বৈধ এবং অর্থনৈতিক, এটা একটা অর্থনৈতিক কাজ। তিনি পরিশ্রম করতেছেন, পরিশ্রম শেষে তিনি অর্থ পাইতেছেন, যার ফলশ্রুতিতে এখানে এই দুইটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মুনাফা অর্জনের বিষয়টা এখানে লক্ষ্য করা যাচ্ছে না, যার ফলশ্রুতিতে এটাকে আমরা ব্যবসা বলতে পারবো না। এরপর 5 নম্বর আমরা যেটা দেখতেছি সেটা হলো যে একটা স্কয়ার লিমিটেড। স্কয়ার লিমিটেড একটা কোম্পানি, যে কোম্পানিটা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকেন, মানুষের জীবন রক্ষার জন্য বিভিন্ন ঔষধ বা প্রয়োজনীয় উৎপাদন ও বিক্রয় করে থাকে। পণ্যটা উৎপাদন ও বিক্রয় করে থাকে, এটার মুখ্য উদ্দেশ্যটা কি? সে উৎপাদন এবং বিক্রয়ের একটা উদ্দেশ্য থাকতে হবে। এই কাজটা পরিচালনার পিছনে তার মূল উদ্দেশ্যটা হলো মুনাফা অর্জন করা। এখানে তিনি মুনাফা অর্জন জন্য উদ্দেশ্যেই এই কাজটা উনি পরিচালনা করতেছেন, এবং এই কাজটা প্রচলিত আইন অনুসরণ করেই উনি উৎপাদনের সমস্ত কার্যক্রম এবং ক্রয় বিক্রয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছেন, যার ফলে এটাও একটা বৈধ। এরপরে যেটা দেখা যাচ্ছে এই টোটাল কাজটা, এই ক্রয় বিক্রয় টোটাল কাজটা একটা অর্থনৈতিক কাজ, যার ফলশ্রুতিতে এই তিনটে বিষয়ই আমরা এই স্কয়ার লিমিটেডের মধ্যে লক্ষ্য করতে পারতেছি, যার জন্য আমরা এটাকে ব্যবসা হিসেবে গণ্য করতে পারি। তাহলে এটাকে ব্যবসা বলা যায়। তাহলে আমরা সহজেই বুঝতে পারি ব্যবসা কাকে বলে। তাহলে আমরা সহজেই অনুমান করতে পারতেছি ব্যবসা কাকে বলে। তাহলে এই তিনটা জিনিসের সমন্বয় যেখানে ঘটবে সেটিকেই আমরা ব্যবসা হিসেবে গণ্য করতে পারবো। যেরকম মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করতে পারি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করতে পারি। ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য, নেচার অফ ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস। ব্যবসার প্রকৃতিটা কি? ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য, এখানে এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করতেছি। একটা হলো মুনাফা অর্জন, ঝুঁকি অনিশ্চয়তা, লেনদেন ও পৌনঃপুনিকতা, আইনগত বৈধতা, স্বাধীন পেশা বৃত্তি, উপযোগ ও সম্পদ সৃষ্টি। এই বিষয়গুলো ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে আমরা লক্ষ্য করছি। এখন এই বিষয়গুলো আমরা সাধারণত মুখস্থ করি, কিন্তু এটাকে আমরা যদি সহজভাবে একটু মনে রাখার চেষ্টা করি যে কিভাবে আমাদের এই কাজগুলো আমাদের ব্যবসার সাথে সম্পৃক্ত। যেমন মনে করো আমরা একটা কোম্পানির নাম দেখি, সেটা হলো নোকিয়া কোম্পানি। এই নোকিয়া কোম্পানি তিনি কি করেন? পণ্য উৎপাদন করে সেটা বিক্রয় করেন, এবং তার উদ্দেশ্যটা হলো মুনাফা অর্জন করা। এখন উনি যে এই যে পণ্যটা এই কোম্পানিটা যে পণ্যটা উৎপাদন করতেছে সেই পণ্যটার নাম হলো মোবাইল ফোন। বিভিন্ন মডেলের মোবাইল ফোন এরা পণ্যটা উৎপাদন করে বাজারে সরবরাহ করেন। এখন এই পণ্যটা উৎপাদনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো মুনাফা অর্জন। এই মুনাফা অর্জনটা এর প্রধান উদ্দেশ্য। সেজন্য এই যখনই কোনো পণ্য উৎপাদন করা হয় তখনই সেটার মূল উদ্দেশ্য হয় মুনাফা অর্জন করা। এটি হলো ব্যবসায়ের একটা প্রকৃতি বা বৈশিষ্ট্য। যেমন ব্যবসায়ের প্রথম প্রধান বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন করা। কম দামে পণ্য কিনে বা পণ্য উৎপাদন করে অধিক মূল্যে বিক্রয়পূর্বক মুনাফা অর্জনের প্রচেষ্টা ব্যবসা হিসেবে আমরা গণ্য করতে পারি। এখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সংশ্লিষ্ট কাজকে আমরা ব্যবসা বলে থাকি।
তার মানে এখানে দুইটা বিষয় লক্ষ্য করা যায়। একটা হলো মুনাফা অর্জন হবে উদ্দেশ্য, আরেকটা বিষয় হলো উৎপাদন। এই দুইটা জিনিসের সাথে যখন বন্টনের সংশ্লিষ্টতা আসবে তখন এই সবগুলো মিলেই হবে ব্যবসা। তাহলে এখানে আমরা নোকিয়া কোম্পানিকে দেখতেছি সে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই মোবাইল ফোনটা সে কি করতেছে, উৎপাদন করতেছে। আর সেই মোবাইল ফোনটা ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য সে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে বন্টন সংশ্লিষ্ট কাজের মাধ্যমে কাজের সমষ্টি ঘটিয়ে সে তার কার্যক্রমটা সমাপ্তি ঘটাচ্ছে। যার জন্য এখানে আমরা দেখলাম মুনাফা অর্জনের উদ্দেশ্যটা হলো ব্যবসার একটা বৈশিষ্ট্য। এরপর ঠিক আমরা একইভাবে এই নোকিয়ার উদাহরণ দিয়ে আমরা দেখব ঝুঁকি ও অনিশ্চয়তা। যে কোনো একটা কোম্পানি যখন আমরা প্রতিষ্ঠা করব, সেই কোম্পানিটা প্রতিষ্ঠা করার পিছনে আমাদের যে কোনো ব্যবসা বা কোম্পানির পিছনে আমাদের ঝুঁকি ও অনিশ্চয়তা লক্ষ্য করা যায়। ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসার সাথে একটা সম্পৃক্ত বিষয়। এটা ব্যবসার সাথে ঝুঁকি অনিশ্চয়তা উৎপতভাবে জড়িত। কারণ ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবে, আর ঝুঁকি গ্রহণ করলেই সেখানে মুনাফার বিষয় চলে আসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ঝুঁকি হলো আর্থিক ক্ষতি সম্ভাবনা, বা অনিশ্চয়তা হলো প্রত্যাশার সব কিছু ঘটবে এমন না। মানে আমি প্রত্যাশা করতেছি, আমার প্রত্যাশা অনুযায়ী যে সব কিছুই হবে এমন না। কারণ আমি প্রত্যাশা করতেছি আমি বছরে 1 কোটি টাকা প্রফিট করব, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা, ব্যবসায়িক বিভিন্ন কার্যক্রম, পণ্যের বিভিন্ন মানের কারণে হয়তো আমার সেটা নাও হতে পারে। আর যার ফলশ্রুতিতে দেখা গেল যে আমি আমার কাঙ্ক্ষিত লাভ সেটা নাও হতে পারে, যার জন্য সেখানে ঝুঁকি বা আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা থেকে যায়। এর পাশাপাশি আমরা যে এখানে যে নোকিয়া কোম্পানি যে পণ্যটা উৎপাদন করতেছে, এই পণ্যটার পাশাপাশি দেখা গেল স্যামসাং, তারপরে আইফোন, তারপরে শাওমি, হাওয়ে, বিভিন্ন কোম্পানি তাদের মোবাইলগুলো বাজারে নিয়ে আসছে। এখন এই বিভিন্ন কোম্পানির সাথে এই নোকিয়া কোম্পানির একটা কম্পিটিশন হচ্ছে, একটা কম্পিটিশন লক্ষ্য করা যাচ্ছে। এখন এই কম্পিটিশনের মধ্যে যারা ভালো পণ্য কম দামে সরবরাহ করতে পারতেছে তারাই এই ঝুঁকি থেকে ঝুঁকি ও অনিশ্চয়তাটা ওভারকাম করতে পারতেছে। আর তাদের পণ্যটা যদি, এই নোকিয়ার পণ্যটা যদি অন্য কোম্পানি থেকে ভালো না হয়, কম দামে না হয়, তাহলে এর পণ্যটা আবার মানুষ কিনবে না, যার ফলশ্রুতিতে সে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। একসময় এই নোকিয়ার পণ্যটা বাজারে প্রচুর মার্কেট ছিল, কিন্তু বর্তমানে দেখা যায় সেই বাজারটা অন্য কোম্পানিগুলো দখল করে ফেলে। এর ফলে কি হয়, নোকিয়া কোম্পানিটা একটা ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এইভাবেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ঝুঁকি অনিশ্চয়তাটা উৎপতভাবে জড়িত। এরপর আমরা দেখতেছি লেনদেনের পৌনঃপুনিকতা। লেনদেনের পৌনঃপুনিকতার মধ্যে আমরা এই নোকিয়ার বিষয়টা লক্ষ্য করি। এই নোকিয়া কোম্পানি যখন মোবাইলটা তৈরি করতেছে, তখন এখানে তিনি পণ্যটা কাঁচামাল সংগ্রহ করতেছে, পণ্য উৎপাদন করতেছে, আবার সেই পণ্যটাকে বিক্রয় করতেছে, আবার কাঁচামাল সংগ্রহ করতেছে, আবার পণ্য উৎপাদন করতেছে, সেটা বিক্রয় করতেছে। এই যে একটা প্রক্রিয়া, লেনদেনের পৌনঃপুনিকতা, মানে একই কাজ বারবার সংঘটিত হইতেছে। এই লেনদেনের পৌনঃপুনিকতা বলতে বারে বারে কিনে ও বেচে মুনাফা অর্জনের প্রয়াস চালানোকে বোঝায়। মানে একই জিনিস বারবার কিনে বারবার বিক্রয়, বা একই কাজ বারবার সংঘটিত হওয়াটাই হইল লেনদেনের পৌনঃপুনিকতা। তাহলে এই টোটাল কার্যক্রমটাই হলো লেনদেনের পৌনঃপুনিকতা। নোকিয়া কোম্পানি এই কাজটাই বারবার করতেছে। এরপর আইনের বৈধতা। এখন নোকিয়া কোম্পানি যে বাজারে ব্যবসা পরিচালনা করতেছে, তাহলে যে কটা দেশেই সে ব্যবসা পরিচালনা করতেছে তাকে অবশ্যই সেই দেশের প্রচলিত আইন অনুসরণ করে তাহলে তাকে এই ব্যবসাটা করতে হবে। সে যদি আইন অনুসরণ না করে, সে যদি শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এই ব্যবসাটা পরিচালনা করে, তাহলে সেটাকে বৈধ ব্যবসা বলা যাবে না, সেটাকে ব্যবসায়ী বলা যাবে না। যার জন্য অবশ্যই তাকে এই আইনগত বৈধতা থাকতে হবে। তার মানে এই নোকিয়া কোম্পানি যখন তার কার্যক্রম পরিচালনা করবে, তাকে অবশ্যই
আইনগত দৃষ্টিকোণ লক্ষ্য করে, আইনগত বিষয়গুলো লক্ষ্য করে সেই আইনের মধ্যে থেকেই তাকে কাজগুলো সম্পন্ন করতে হবে, তখনই সেটা আইনগত বৈধতা পাবে। এটা যদি কেউ যদি অন্য উপাদানের উপস্থিতি থাকার পরও কেউ যদি অবৈধ বা বেআইনিভাবে কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। এরপর আমরা দেখতেছি স্বাধীন পেশা বা বৃত্তি। স্বাধীন পেশা বা বৃত্তি, এখানে এই নোকিয়া কোম্পানি মোবাইল তৈরি করতেছে। এখন নোকিয়া কোম্পানি যদি মনে করে যে না, মোবাইলের ব্যবসাটা আমি এখন কম্পিউটার দ্বারা আমার মুনাফা কম হইতেছে, অতএব আমি ব্যবসাটা পরিবর্তন করতে চাই, সে এইখানে মোবাইলের পরিবর্তে মোবাইলের অ্যাক্সেসরিজ উৎপাদন করে সেটা অন্য কোম্পানির কাছে বিক্রয় করে, অথবা মোবাইল রিলেটেড নেটওয়ার্ক সামগ্রী অথবা কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ তৈরি করে সে বিক্রয় করে। এটা তার নিজস্ব ব্যাপার, সে ইচ্ছামতো তার পেশা ও বৃত্তি সে পরিচালনা করতে পারে, সে চয়েস করতে পারে, যার জন্য এটা হলো একটা স্বাধীন পেশা। সে তার বাজার যাচাই বাছাই করে, তার কোম্পানির অবস্থান লক্ষ্য করে সে যে কোনো পণ্য উৎপাদন, বৈধ পন্থায় যে কোনো পণ্য উৎপাদন করতে পারে, সেটি হলো তার স্বাধীন পেশা। স্বাধীন পেশা বলতে এমন পেশাকে বোঝায় যেখানে এক মালিক অন্যের অধীনে না থেকে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিজের কর্মকাণ্ড পরিচালনা করেন, এটা হলো স্বাধীন পেশা। উপযোগ ও সম্পদ সৃষ্টি, এখানে আমরা দেখতেছি উপযোগ ও সম্পদ সৃষ্টি কিভাবে। সাধারণত আমরা দেখি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান উপযোগ ও সম্পদ সৃষ্টি করে থাকে। কারণ এই নোকিয়া কোম্পানি যে মোবাইলটা তৈরি করেন, এই মোবাইলটা বিভিন্ন মানুষের চাহিদা পূরণ করে থাকে, তাদের বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে থাকে। এই জন্য এই বিভিন্ন শিল্প কারখানায় এই উপযোগ সম্পদগুলো সৃষ্টি করে থাকে। উপযোগ বলতে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। ব্যবসায় তার সকল কর্মকাণ্ডের মাধ্যমে নানান ধরনের উপযোগ সৃষ্টি করে মানুষের অভাব পূরণের সচেষ্ট থাকে। এভাবেই কি করা হয়, লৌহ আকরিক থেকে ইস্পাত, আর ইস্পাত থেকেই প্রতিটা শিল্প নতুন নতুন উপযোগ পণ্য তৈরি করে উপযোগ সৃষ্টি করে থাকে। আওতা ও পরিধি বা বিষয়বস্তু। ব্যবসায়ের মধ্যে আমরা তিনটা বিষয় লক্ষ্য করতেছি। একটা হলো শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এখন আমরা এই শিল্পটা কোনগুলো, কিভাবে আমরা শিল্পটাকে চিহ্নিত করতে পারি? শিল্পের মধ্যে আমরা এই বিষয়গুলো যদি লক্ষ্য করি তাহলে শিল্পটাকে আমরা চিহ্নিত করতে পারি। এখানে কি কি আছে? একটা হলো প্রাকৃতিক সম্পদ আহরণ করবে। 2 নাম্বার হলো কাঁচামালের রূপদান করবে। পণ্যটাকে কি করবে? কাঁচামালের রূপদান করবে। কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করবে। এরপর করবে কাঁচামালটা প্রক্রিয়াজাতকরণ করবে, মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করবে। এই কয়টা বিষয় যখন লক্ষ্য করব, তখন সেটাকে আমরা শিল্প হিসেবে বলতে পারবো। এখন এই কয়টা বিষয় আমরা কিভাবে দেখতে পারি? দেখি আমরা শিল্পটা যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে পণ্য প্রস্তুত করা হয়, তাকে আমরা শিল্প বলে থাকি। এরপর বাণিজ্য। শিল্পে উৎপাদিত পণ্যের প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোটা হলো বাণিজ্যের কাজ। তাহলে আমরা দেখি বাণিজ্যটা কি। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল আনুষঙ্গিক প্রতিবন্ধকতা দূর করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সমস্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টি, সবগুলোই হলো বাণিজ্য। এরপর আমরা দেখতেছি প্রত্যক্ষ সেবা।
অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশা নিয়োজিত ডাক্তার, উকিল যে সেবা দান করে থাকে সেটাই হলো প্রত্যক্ষ সেবা। যেমন গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ এমন কাজ, যেমন হাসপাতাল, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এরা হলো প্রত্যক্ষ সেবা সরাসরি প্রদান করে থাকে। এদেরকে বলা হয় ডাক্তার বা উকিলের মাধ্যমে এই কাজগুলো পরিচালনা হয়ে থাকে। আর এটার প্রধান উদ্দেশ্যটা কিন্তু মুনাফা অর্জন করা না, যদিও মুনাফা অর্জন হয়, কাজটা পরিচালনার দ্বারা মুনাফা অর্জিত হয়, কিন্তু উদ্দেশ্যটা হলো মানুষের সেবা প্রদান করা, সেই জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। তো আজকে এ পর্যন্তই আমরা আমাদের পড়া সীমাবদ্ধ রাখলাম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ এরপর থেকে আমরা শুরু করব। সবাই যদি এর মধ্যে কারোর কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বিষয়গুলো নিয়ে আবার পুনরায় আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম।